বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, এই কথাটি ভেসে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। কে এই বেনজির, কীভাবেই বা তার উৎপত্তি, তার বর্তমান অবস্থা কী এবং তিনি কোথায় রয়েছেন, সব কিছু নিয়ে যাবতীয় ধারণা দিব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। বেনজির আহমেদ 1963 সালে 1 অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং 1988 সালে 15 ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশি ক্যাডার উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশে যোগদান করেন। বিভিন্ন বক্তব্যে তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা, কিন্তু তিনি তো নিজেই দুর্নীতির মাস্টার মাইন্ড, দ্য বস অব বাংলাদেশ। চাকরি থাকা অবস্থায় তিনি পরিবারের নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। দুর্নীতির খবর নিয়ে বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে ইতিমধ্যে বেনজির আহমেদের থলের বিড়াল বের করে ফেলেছে। বিভিন্ন প্রতিবেদনে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের নানা অর্থ সম্পদ আত্মসাতের বিবরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত 15,000 টাকা। একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি। যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে 7 কিলোমিটারের বেশি পাকা সড়ক। পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 600 বিঘার জমির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে 5টি কোম্পানির শেয়ার রয়েছে, আর সেই 5টি কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, আর ঢাকার আশেপাশে বিভিন্ন এলাকায় রয়েছে বিঘার পর বিঘা জমি। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারা হোটেলের শেয়ার রয়েছে। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 21 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ 34 বছর 7 মাস বয়সের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন 1,84,89,200 টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন বিভিন্ন আনুষঙ্গিক সুযোগ সুবিধা। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে ইতিমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে তার 627 বিঘা জমি ক্রয় করা হয়েছে। তবে এই সম্পদের বাইরে আরও সম্পদের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে। একে একে বেরিয়ে আসছে সম্পদের পাহাড়। হয়তো আর কিছু বছর তিনি চাকরিতে অব্যাহত থাকলে পুরো বাংলাদেশটাই কিনে নিতেন বেনজির আহমেদ। এই বিষয়ে দুদকের ঊর্ধ্বতম এক কর্মকর্তা বলেন, বেনজির আহমেদ ও তার পরিবারের যেসব সম্পত্তি ইতিমধ্যে তৃতীয় পক্ষ বা অন্য ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়েছে তা তদন্ত করে দেখবে অনুসন্ধান টিম। এসব সম্পত্তি বিক্রি হয়ে থাকলেও কার নামে সম্পদ বিক্রয় করা হয়েছিল, লেনদেন প্রক্রিয়া ও কার কার কাছে হস্তান্তর করা হয়েছে তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে বেনজির আহমেদ সম্প্রতি রাজধানীর ভাটারা এলাকায় আরেকটি 7 তলা বাড়ি বিক্রি করে দিয়েছে বলে জানা গেছে। 2018 থেকে 2019 সালের দিকে ওই সম্পদ ক্রয় করে 2021 থেকে 2022 সালের দিকে বিক্রি করা হয়েছে। বাড়িটি কম মূল্য দেখিয়ে অন্যের নামে হস্তান্তর করা হতে পারে বলে সন্দেহ রয়েছে দুদকের। এছাড়াও রয়েছে বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে কালের কণ্ঠে প্রতিবেদনে প্রকাশ করা হয়। এতে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানের অংশ হিসাবে ইতিমধ্যে বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী জিসান মির্জা ও 2 মেয়েকে 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বেনজির ও তার পরিবারের সদস্যদের নামের জব্দ জমি বিক্রি হস্তান্তর বন্ধে আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। জমির অন্য কারোর নামে যাতে নামজারি না হয় সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসি ল্যান্ড অফিসে পাঠানো হয়েছে। গত 23 মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজিরের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। কিন্তু ততক্ষণে দেরি করে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী, কারণ ইতিমধ্যে ব্যাংক থেকে প্রায় 100 কোটি টাকার বেশি উত্তোলন করেছে বেনজির আহমেদ। প্রশ্ন হচ্ছে, যেখানে 10 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলতে গেলে ব্যাংকগুলো কমপক্ষে 10 দিনের সময় নেয়, কিন্তু
বেনজির আহমেদ মাত্র কয়েকদিনের মধ্যে 100 কোটি টাকা কিভাবে উত্তোলন করলেন? তাহলে কি এখানে আরও কোনো রাঘব বোয়ালের হাত রয়েছে? এখানে আরও প্রশ্ন থেকে যায় যে বেনজির আহমেদ 100 কোটি টাকা তুলে তিনি কিভাবে দেশের বাইরে অনায়াসে চলে যেতে পারে, যেখানে ভিআইপি কোনো ব্যক্তি দেশের বাইরে গেলে তার জন্য লাল পাসপোর্ট লাগে, কিন্তু বেনজির আহমেদ কিভাবে লাল পাসপোর্ট ছাড়াই বিদেশে গেলেন? এখানে প্রশ্ন হচ্ছে বেনজির আহমেদের মতো লোকদের ইন্ধনদাতা কারা? কিভাবেই বা ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে যাচাই বাছাই না করেই দেশ ছাড়ার অনুমতি দিলেন? আর এই প্রসঙ্গে জাতীয় সংসদ সদস্য মজিবুল হক চুন্নু তিনি বলেন, ইমিগ্রেশনের লোকজনকে সবাইকে চাকরি থেকে সাসপেন্ড করা উচিত। জাতীয় সংসদ সদস্যের নিজের মুখে শুনুন তার এই অগ্নিঝরা বক্তব্য। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। অন্যদিকে বিরোধী দলীয় প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন, বেনজিরকে ব্যবহার করেছে সরকার, বাকিটা তার নিজের মুখেই শুনুন। এই ভদ্রলোক কোথায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী বেমালুম মিডিয়াকে বলছেন জানি না। ওনার কি আসলে ওই চেয়ারে থাকা উচিত? আর উনি জানেন না মানে ওনাদের শুদ্ধাচারী পুলিশ কর্মকর্তা তিনি কোথায় আছেন? তো এগুলো আসলে আলাপ করে লাভ নেই। এগুলোর মধ্যে সরকারের খুব ভালো মতন হাত আছে। সরকার তাকে একসময় ভীষণভাবে ব্যবহার করেছে, এখন তাকে সরকার এখনো যেটা করছে সেটাও ব্যবহার। এছাড়াও সংসদে তারানা হালিম অগ্নিঝরা বক্তব্যে বেনজির আহমেদের সম্পদ আত্মসাতের কথা তুলে ধরেন। শুনুন সেই সংসদের ভাষণ। বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। এছাড়াও সংসদে স্বতন্ত্র প্রার্থীরা তাকে নিয়ে সমালোচনা করে বলেন বিভিন্ন কথা। তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে বেনজির আহমেদ কিভাবে সাধারণ পাসপোর্ট তার নামে তৈরি করলেন? এ নিয়ে পাসপোর্ট অফিসেও কি দুর্নীতি চলে? সবকিছু খতিয়ে দেখবে আইন শৃঙ্খলা বাহিনী। এখন আসুন জেনে নেই কোন পাসপোর্ট কারা ব্যবহার করতে পারবে। আমরা জানি বাংলাদেশে সাধারণত 3 ধরনের পাসপোর্ট পাওয়া যায়, সবুজ, লাল এবং নীল পাসপোর্ট। আসুন জেনে নেই সবুজ পাসপোর্ট কারা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের সব সাধারণ নাগরিকদের জন্য চালু রয়েছে সবুজ রঙের পাসপোর্ট। জন্ম ও বৈবাহিক উভয় সূত্রে বাংলাদেশের সব নাগরিকদের জন্য সবুজ পাসপোর্ট। এই রঙের পাসপোর্টে বিদেশে গমনের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়। এবার আসুন জেনে নেই নীল পাসপোর্ট কারা ব্যবহার করতে পারবেন। নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে গেলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয়। এই পাসপোর্ট ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমোদন বা গভর্নমেন্ট অর্ডার প্রয়োজন হয়। এই নীল পাসপোর্ট ব্যক্তিরা অন্তত 27টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এবার আসুন জেনে নেই লাল পাসপোর্ট কারা ব্যবহার করতে পারবেন। লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট। এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী, সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। লাল পাসপোর্ট যাদের আছে তারা বিদেশে ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পান। গত 21শে এপ্রিল প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে আবেদন করেন মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বেনজির আহমেদ 2020 সালে 15 এপ্রিল থেকে 2022 সালে 30শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব ও র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। তাদের মধ্যে বেনজিরও ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এসে নিজের সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদকে অসত্য বলে দাবি করেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। বেনজির আহমেদের নিজের মুখে শুনুন তার কিছু কথা। সাম্প্রতি পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে। সেই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনরাবৃত্তিক্রমে পরিবেশন করেছে। সাবেক আইজিপি বলেন, আমার পরিবার ও আমার নামে অসত্য প্রকাশিত হয়েছে, তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে। এই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই রকম সংবাদ পুনরাবৃত্তিক্রমে পরিবেশন করছে। তবে দেশের মূলধারার প্রিন্ট এবং মিডিয়া এই অসত্য, মানহানিকর এবং বিকৃত সংবাদ পরিবেশনে কোনো আগ্রহ দেখায়নি। এই জন্য মূলধারার গণমাধ্যমগুলোর সাংবাদিক বন্ধুগণের প্রতি আমি ও আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা। বেনজির বলেন, আমার ও পরিবারের ঢাকা ও ঢাকার বাইরে সম্পত্তির তথ্য সম্পূর্ণ মিথ্যা। বেতন ভাতার হিসাব কাল্পনিক এবং ভুল। গোপালগঞ্জের পারিবারিক কৃষি খামারের ভূমির পরিমাণ যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। ভূমির সকল তথ্য ট্যাক্স ফাইলে উল্লেখ আছে। এছাড়া আমার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র সহ বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যা আমাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সাবেক আইজিপি ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে দাবি করে সম্প্রতি সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক পত্রিকা। বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে দাবি করে সম্প্রতি সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক পত্রিকা। এরপর থেকেই বেশ আলোচনা চলছে তাকে নিয়ে। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামের একটি প্রতিবেদনে প্রকাশ করে, যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে বিভিন্ন এলাকায় বিভিন্ন কোম্পানিতে হাজার কোটি টাকার শেয়ারের খোঁজ মিলেছে। এখন প্রশ্ন হচ্ছে, যাকে নিয়ে এত জল্পনা কল্পনা, সে বেনজির আহমেদ কোথায়? আইন শৃঙ্খলা বাহিনী কি পারবে তাকে দেশের বাইরে থেকে ফিরে আনতে? বিভিন্ন আইনজীবীরা বলছেন, আসামি অনুপস্থিত বা পলাতক থাকলেও বিচার প্রক্রিয়া সমস্যা হবে না জানিয়ে দুদকের সাবেক এই মহাপরিচালক বলেন, এসকে সিনহার বিরুদ্ধে বিচার হয়েছে, তবে তাকে কি হাজির করা গেছে কিংবা গ্রেপ্তার করা গেছে? ফলে এটা বোঝা যাচ্ছে পলাতক হিসেবে বিচার করা সম্ভব। এর আগে অনেকে আসেননি, তাদের বিচার হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত 28শে মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নোটিশ দেয় দুদক। নোটিশে 6 জুন বৃহস্পতিবার সকাল 10টায় তাকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। আর 9 জুন তার স্ত্রী ও কন্যাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এরপর সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বেনজির ও তার পরিবারের সদস্যদের লেনদেন হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়। পরবর্তীকালে 23শে মে প্রথম দফায় বেনজির আহমেদ ও তার সন্তানদের নামে থাকা 345 বিঘা 114 একর জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 30টির বেশি অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় আদালত। পরবর্তীকালে গত রোববার আরও 119টি দলিলে কয়েক কোটি টাকার স্থাবর সম্পদ ক্রয় করার আদেশ দেয় আদালত। অন্য একটি প্রতিবেদন থেকে জানা গেছে, তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। সবশেষে বলা যায়, বেনজির আহমেদ তার স্ত্রীর ভালোবাসায় সম্রাট শাহজাহানকেও হার মানিয়েছে, কারণ তার স্ত্রীর নামে দিয়েছে 500 বিঘারও বেশি জমি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।